ম্যাজিক কথাটি অনেক মিসলিডিং। Do you know why? There are so many trainers in the country who claim যে আমাদের ইংলিশ কোর্সটি করলে অনেক ফ্লুয়েন্সি বাড়বে, অনেক যে কোনো পরিস্থিতিতে কথা বলতে পারবেন। That's really bogus. It's really not true. যে কোনো টপিকের উপর কথা বলা অত সহজ নয়। But there are some scientific way how to improve the fluency. Okay? এবং একটা টেক্সটকে কিভাবে ন্যাচারালি পড়তে হয় এর কিন্তু established কতগুলো রুলস রয়েছে। The linguistic teachers around the world they follow these techniques. So আজকে আমরা এই লেসনে পড়ব একটা টেক্সটকে কিভাবে ন্যাচারালি বিদেশিদের মতো পড়তে হয় এবং ফ্লুয়েন্সি কিভাবে বাড়াতে হয়। So let's get started. Here you see TESOL Guaranteed Spoken and Phonetics Magic Lesson 2. অবশ্যই ভিডিও 1টি দেখেছেন and you loved it. So let's move on. আমরা ক্লেম করছি যে আমাদের এই কোর্সটি আপনার স্পিডকে অনেক বাড়িয়ে দেবে। কত পার্সেন্ট বাড়াবে? Well, let's see how to double your speaking speed to 100%. Am I joking? No, I'm not. It is the truth. আমরা মেজার করে দেখাবো স্টপ ওয়াচ দিয়ে। You can double your speaking speed just to 100%, sometimes more than that. So let's jump into this. খুব ন্যাচারালি BBC CNN স্ট্যান্ডার্ড ইংলিশ বলতে হলে, মুখ থেকে আটার করতে হলে, you need to follow some rules. Okay? There are 7 rules in fact. So আমরা যাই একটা একটা করে শিখবো. It will be a bit big lesson but much interesting. Okay, so tip number 1, don't read the pauses. Okay, music-এ বলা হয় play the pauses. Play the pauses. But in a spoken English, আমরা বলি don't read the pauses. Okay, মাঝখানে যে গ্যাপ থাকে ওয়ার্ডের মধ্যে সেটা পড়া যাবে না, মিনিং সেখানে থামা যাবে না। Let's see an example. I've written 2 sentences here. দেখুন, আমরা এখানে দুটি সেন্টেন্স রয়েছে, আমরা একটু ওয়ার্ড কাউন্ট করছি, রাইট? How many words are there in the first and second sentences? 1, 2, 3, 4, 5, 6 words, right? So আমরা এটাকে লিখছি 6W, মানে 6টি ওয়ার্ড রয়েছে। But how many gaps are there? Okay? 1, 2, 3, 4, and 5. ম্যাজিক লেসন 1-এ আপনারা দেখেছেন একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড থাকে গ্যাপ তার চেয়ে একটা কম থাকে। Okay, so 6টি ওয়ার্ড, গ্যাপ কয়টি? 5 gaps. Okay, so আমরা লিখছি 5 gaps. তো আমরা বলেছি এই পজেস মানে হচ্ছে গ্যাপস। অর্থাৎ স্পোকেন ইংলিশে আপনি যদি আপনার স্পিড বাড়াতে চান 200%, আপনার এই যে গ্যাপগুলো পড়া যাবে না। সো আমরা একটু দেখি। Sarah is a omen. আমরা এখানে হয়তো এখানে সামান্য একটা গ্যাপ আমরা একটু দিতে পারি, সো একটা স্ল্যাশ মার্ক দিচ্ছি, মানে হচ্ছে এটা একটা গ্যাপ। বাট এই প্রত্যেকটা ওয়ার্ডের গ্যাপ দেওয়া যাবে না। আমি এটা একবারেও পড়তে পারি, আবার ছোট্ট একটা গ্যাপ দিয়ে পড়তে পারি, একটা গ্যাপ। অর্থাৎ এটাকে আমরা চাং বলছি, সামনে একটা টিপে চলে আসবে। সো Sarah is a omen. তো এখানে দেখেন Sarah is a omen. এই কয়টা ওয়ার্ডের মধ্যে কোনো গ্যাপ দেওয়া চলবে না। You have to make a sandwich, right? Sarah is a omen from India. So from India, এখানে দুটো ওয়ার্ড, একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপ দেওয়া যাবে না। Not from India, rather from India. So আমার সাথে বলুন, Sarah is a omen from India. তো এখানে এই বড় সেন্টেন্সটার মধ্যে আমি মাঝখানে একবার মাত্র থেমেছি। ওকে, আবার বলুন, Sarah is a omen from India. The next one. How many words are here? 1, 2, 3, 4, 5, 6, 7 words. তাহলে গ্যাপ কয়টা? 7 ওয়ার্ডসে 6টা গ্যাপ। আমি she lives in UK, এখানে আমি একটা গ্যাপ দিতে পারি। She lives in UK with her mom. So এখানে দেখেন she lives in UK. So এখানে 4টা ওয়ার্ড রয়েছে, আমি গ্যাপ কিন্তু একটাও দেই নাই। অর্থাৎ এই 4টার পরে একবার মাত্র আমি পজ দিয়েছি বা গ্যাপ দিয়েছি। She lives in UK with her mom. With her mom, এখানে 3টা ওয়ার্ড রয়েছে, 2টা গ্যাপ রয়েছে, কোনো গ্যাপ দেওয়া হয়নি এখানে, অর্থাৎ এখানে পজ দেওয়া হয়নি। With her mom, with her mom. আমার সাথে রিপিট করুন। She lives in UK with her mom. She lives in UK with her mom. দুটি সেন্টেন্স আমরা আবার পড়ছি একসাথে। Sarah is a omen from India.
she lives in UK with her mom. দেখবেন এতে আপনার স্পিড অনেকটা বাড়ছে। আমরা যাচ্ছি সেকেন্ড টিপে। আমরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। টিপ নাম্বার 2, ডোন্ট প্রনাউন্স ওয়ার্ড বাই ওয়ার্ড। বাংলাদেশিদের পড়ার প্রচন্ড রকম একটা অভ্যাস রয়েছে, আমি পড়ে শোনাবো অ্যাক্টিং করে। প্রনাউন্স ইন চাঙ্কস মানে হচ্ছে 3-4টা ওয়ার্ড মিলে একটা গ্রুপ করে পড়তে হবে, দ্যাট ইজ কল্ড এ চাঙ্ক মানে কি, আ গ্রুপ অফ ওয়ার্ডস, নট ওয়ার্ড বাই ওয়ার্ড পড়া যাবে না। সো এটা যদি বাংলাদেশিরা পড়ে তাহলে এভাবে পড়ে, দ্য লিটল ম্যাচ গার্ল ওয়াজ আউট ইন স্টোম, হার ফিট ওয়ার লাইক আইস কিউবস। দেখেন প্রতিটি ওয়ার্ডকে বাংলাদেশিরা কিন্তু পড়ছে। তো আমরা আগেই বলেছি টিপ নাম্বার 1-এ কোনো গ্যাপ দেওয়া যাবে না। তো এখানে চাঙ্ক করব আমরা, চলেন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড তো পড়বো না, অর্থাৎ এই গ্যাপ প্রত্যেকটা পড়বো না। এখন এখানে একটা ম্যাথ শুনুন, আপনি যদি একটা সেন্টেন্সে 7টা গ্যাপ থাকে, এর মধ্যে মাত্র আপনি যদি 5টা গ্যাপ বাদ দিয়ে দেন, তাহলে 5টা গ্যাপের টাইম আপনার সেভ হয়ে গেল, এই জন্য আপনার স্পিডটা বেড়ে যাবে। সো এখানে চাঙ্ক কিভাবে হবে, দ্য লিটল ম্যাচ গার্ল, এখানে একটা ওয়াজ আউট ইন এ স্নোস্টর্ম, তার মানে দেখেন এখান থেকে এখানে মাত্র 2বার আমরা থামছি। আবার শুনুন, দ্য লিটল ম্যাচ গার্ল একটা চাঙ্ক, ওয়াজ আউট ইন এ স্নোস্টর্ম এটা আরেকটা চাঙ্ক। পরেরটা দেখি, হাউ ফিট এখানে থামছি, ওয়ার লাইক আইস কিউবস এখানে থামছি। তার মানে এখানে কয়টা গ্যাপ হলো, এখানে আমরা একটু ম্যাথ করি, চলেন কয়টা ওয়ার্ড আছে, কয়টা গ্যাপ আছে। ওয়ার্ড কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা ওয়ার্ড রয়েছে, 14 ওয়ার্ডস। খেয়াল করুন, দেখবেন স্পিড কিভাবে বাড়ে। তাহলে মনে আছে 14 ওয়ার্ডস থাকলে গ্যাপ কয়টা থাকবে, 13 গ্যাপস, রাইট। এখন আমরা স্ল্যাশ মার্ক গুনি, কয়টা গ্যাপ আমরা উচ্চারণ করলাম, 1 2 3 4। তার মানে আমরা মাত্র 13 থেকে মাত্র 4টা গ্যাপ উচ্চারণ করছি, তাহলে 9টা গ্যাপ আমরা কিন্তু অমিট করে দিচ্ছি। তাহলে 9টা গ্যাপে 9 সেকেন্ড আপনার সেভ হয়ে গেল, এই 9 সেকেন্ড আপনার স্পিড জাস্ট ডাবল হয়ে যাবে। সো এখন এটা এভাবে ন্যাচারালি পড়তে হবে, দ্য লিটল ম্যাচ গার্ল ওয়াজ আউট ইন এ স্টর্ম, হার ফিট ওয়ার লাইক আইস কিউবস। ওকে, আপনারা এটা বারবার প্র্যাকটিস করতে থাকুন। টিপ নাম্বার 3, গিভ ন্যাচারাল পজেস, অর্থাৎ আমাদের বাংলাদেশিরা কিন্তু আমরা যখন পড়ি তখন প্রত্যেকটা ওয়ার্ডে যেমন পজ দেই, এখানে এটা আনন্যাচারাল পজ, আমাদের দিতে হবে ন্যাচারাল পজ, চাঙ্কের পর পজ দিতে হবে। যেমন আমরা একটু পড়ে থাকি, আমরা এটা আবার স্ল্যাশ মার্ক করে দেব, she hadn't sold any matches since daybreak, এটাকে বলে ন্যাচারাল পজেস। আপনি এরকম বলতে পারেন না, she hadn't sold any matches since, অথবা matches since, এরকম হবে না, চাঙ্ক ধরে হবে। she hadn't sold any matches since daybreak, she had a stomachache from the hunger pangs. So এখানেও she had a stomachache from the hunger pangs, এখানে আবার আপনারা যদি আবার গোনেন কয়টা ওয়ার্ড কয়টা গ্যাপ, এরকম এটাকে ন্যাচারাল পজ বলি আমরা। এখানে একটু একটা নোট মনে রাখতে হবে, আমাদের বাংলাদেশে শেখানো হয় যে দাড়ি কমা ফুল স্টপের পরে থামতে হয়, তাই না, এটা থামতে হয়, আসলে থামতে হয়, কিন্তু ইংরেজিতে দাড়ি কমা ফুল স্টপ ছাড়াও থামতে হয় পড়ার সময়। মনে রাখবেন, দাড়ি কমা ফুল স্টপ হচ্ছে লেখার জন্য, বলার জন্য দাড়ি কমা ফুল স্টপ ছাড়াও থামতে হয়। এই যে আমি বাংলা বললাম, দাড়ি কমা ফুল স্টপ ছাড়াও থামতে হয়, দেখেন বাংলায়ও এটা আছে, ইংরেজিতে বলার ক্ষেত্রে ডিফারেন্ট। তাহলে কি হলো, she hadn't sold any matches, দেখেন এখানে দাড়ি কমা ফুল স্টপ কিচ্ছু নেই, বাট ইউ আর গিভিং এ পজ। since daybreak, এখানে একটা ফুল স্টপ আছে, সো ন্যাচারালি ইউ আর সাপোজ টু গিভ এ পজ। আবার she had a stomachache, কোনো দেখেন দাড়ি কমা ফুল স্টপ নেই, বাট ইউ আর গিভিং এ পজ। from the hunger pangs, এখানে আছে, আমরা দিচ্ছি। আবার এখানে ওয়ার্ড এবং গ্যাপ কাউন্ট করে দেখবেন, আপনার অনেকগুলো গ্যাপ স্যান্ডউইচ হয়ে গেছে, মিশে গেছে, এবং আপনার টাইম সেভ হচ্ছে, সো ইউল বি ফাস্টার। ওকে, লেটস মুভ অন। টিপ নাম্বার 4, হোয়াট ইজ দ্যাট? ওকে, স্যান্ডউইচ তো মানে এরকম করে না, সো স্যান্ডউইচ করে ফেলতে হবে। সাম ওয়ার্ডস ডোন্ট প্রনাউন্স সাম লেটার্স, অর্থাৎ ওয়ার্ডগুলোকে মার্জ করে ফেলতে হবে, সন্ধি করে ফেলতে হবে, সন্ধি বিচ্ছেদ নয়, হ্যাঁ, যথা যোগ ইচ্ছা, এটা হচ্ছে বিচ্ছেদ,
আর একত্র করলে যথেচ্ছা। ওকে, সো এখানে স্যান্ডউইচ করে ফেলতে হবে। ওকে, আলাদা আলাদা করা যাবে না, এটা আপনার স্পিড বাড়াবে। কিরকম আমরা একটু পড়ি এখানে। এই নাম্বার সেন্টেন্স, এই টি এর পরে যদি আপনার কনসোনেন্ট থাকে, দেখেন এস একটা কনসোনেন্ট, এই যে এসটা একটা কি কনসোনেন্ট, এটা একটা কনসোনেন্ট, তাহলে টি এর উচ্চারণ হয় না। সো বলবে এস, এস, এবং এটার উচ্চারণ করতে হয় আ, ইস আ। দেখেন ডি এর পরে যদি আবার একটা কনসোনেন্ট থাকে, তাহলে এটা দেখেন একটা কনসোনেন্ট আর ডি আছে, তখন এই ডি এর উচ্চারণ হয় না। রুলটা মনে রাখেন, টি এর পরের সাউন্ডটি যদি কনসোনেন্ট থাকে, টি এর পরে দেখেন সা, এস, সা আছে, তাহলে টি এর উচ্চারণ হবে না। ডি এর পরে যদি আবার কনসোনেন্ট থাকে, তাহলে ডি হবে না। এখানে দুটোই সাউন্ড, এটা টি এবং ডি। টি এর পরে কনসোনেন্ট থাকলে টি উচ্চারণ হবে না, ডি এর পরে কনসোনেন্ট থাকলে ডি উচ্চারণ হবে না। সো এখানে তাহলে উচ্চারণটা কি হচ্ছে দেখেন, এসা, it's a bad day, bad day, bad day, দুটা ডি এর পরিবর্তে একটা ডি হয়ে গেছে, এবং এটা স্যান্ডউইচ করে ব্যাড ডে, ব্যাড ডে, ব্যাড ডে, এটা স্যান্ডউইচ বলছি আমরা। আবার ইটস আ বিকামস টিও বাদ এসা, এসা ব্যাড ডে, এবার চারটা সব মিশিয়ে স্যান্ডউইচ করেন, ইটস আ ব্যাড ডে। এখন আপনি নর্মালি পড়তে যান ইট ইজ এ ব্যাড ডে, এটা আপনি স্টপ ওয়াচে মাপুন, আর ইটস এ ব্যাড ডে এটা মাপুন, দেখবেন যে জাস্ট অর্ধেক টাইম লাগছে। সো আবার আমার সাথে বলুন, ইট ইজ আ ব্যাড ডে বিকামস ইটস এ ব্যাড ডে, ইটস এ ব্যাড ডে। নেক্সট সেন্টেন্স, শি অ্যান্ড আই, এটা বিদেশিরা নর্মালি বলা হয় ডি এর পরে কনসোনেন্ট থাকতে হয়, বাট এখানে শি অ্যান্ড আইটাকেও বিদেশিরা শি অ্যান্ড আই বলে ওরা। সো এটাও ডিটা ফ্লুয়েন্ট স্পিকিংয়ে বাদ যায়, শি অ্যান্ড আই। ব্রিটিশ ইংলিশে আর এর এই রটা উচ্চারণ হয় না, কারণ এরপরে আছে কি কনসোনেন্ট ফা। ফ্রেন্ডসের এই যে ডি এর পরে কনসোনেন্ট দেখেন ফ্রেন্ডসের মধ্যেও আছে, সো এটাও বাদ। ফ্রেন্ডস বিকাম ফ্রেন্ডস, এবং এই লাস্টের এসটা আসলে যা সাউন্ড দেবে, ফ্রেন্ডস। তাহলে এই সেন্টেন্সটা বাঙালিরা বলতো কিভাবে, আমরা কিভাবে বলতাম, আমিও ছোটবেলায় ভাবেই বলতাম, শি অ্যান্ড আই আর ফ্রেন্ডস এভাবে বলতাম। আমরা এখন বলছি শি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, শি অ্যান্ড আই আর, শি অ্যান্ড আই আর মানে হচ্ছে শি অ্যান্ড আই আর বিকামস শি অ্যান্ড আই আর, স্যান্ডউইচ হচ্ছে শি অ্যান্ড আই স্যান্ডউইচ, আর ফ্রেন্ডস আর ফ্রেন্ডস স্যান্ডউইচ। সো সব মিলে স্যান্ডউইচ করি, শি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। আমার সাথে বলুন, শি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, শি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। আমেরিকান শি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, শি অ্যান্ড আই আর, শি অ্যান্ড আই আর, ওরা রট উচ্চারণ করছে শি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, শি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। আর ব্রিটিশ আর বাদ, শি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, শি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। এটা যদি আপনাকে জিজ্ঞেস করতো, বলেন তো ভাই কি বলেছি, শি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, what the hell are you talking, আমি বুঝি নাই। যদি বলতাম শি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, তাহলে বুঝতেন। এই যে স্যান্ডউইচ করাটা আমাদের বুঝতে হবে। নেক্সট সেন্টেন্স, হি সেলস ফ্রাইড এগ। এখানে ডি এর পরে যদি আপনার ভাওয়াল সাউন্ড থাকে, তখন এই ডিটা এগের সাথে মিলে যাবে, অর্থাৎ পরের ভাওয়াল সাউন্ডের সাথে মিলে যাবে। ফ্রাইড এগ বিকামস ফ্রাইড এগ। ওকে, যেমন পুট আউট বিকামস, যদি আমি লিখতাম পুট আউট, টি আর ডি এর ক্ষেত্রে এটি ঘটনা ঘটে। দেন পুট আউট, এই টি এর পর একটা ভাওয়াল আছে, সো এটা যে পুট আউট, টাউট শোনা যাবে, পুট আউট, গেট আউট। ওকে, ফ্রাইড এগ, সো এটা মিলে যাচ্ছে, হি সেলস ফ্রাইড এগ। এবং এখানে এই গ্যাপ বাদ, বাদ, আর এটা তো স্যান্ডউইচ করে ফেলবেন, একদম প্লাস করে ফেলবেন, এবং এটা হিসেবে ডিটা এখানে চলে যাবে ডেগ, আর এই ডিটা বাদ হয়ে যাবে। সো ইট ইজ গেটিং লাইক দিস, হি সেলস ফ্রাইড এগ, হি সেলস ফ্রাইড এগ। কোথায় হি সেলস ফ্রাইড এগ বিকামস হি সেলস ফ্রাইড এগ। ওকে, অ্যান্ড দেন নেক্সট ওয়ান, মাই মম, মায়ের আরেকটা উচ্চারণ হচ্ছে মা, মামাম, মামাম। মাই মম, মায়ের সংক্ষিপ্ত, ওটা শর্ট ফর্ম বলে, অর্থাৎ এটাকে আপনি বলতে পারেন উইক সাউন্ড। মাই মম বিকামস মামাম। অ্যান্ড ড্যাড, এই অ্যান্ডের ডি বাদ দিয়ে দেন, হয়ে যাবে অ্যান্ড ড্যাড আর ইল। সো এই সবগুলো ওয়ার্ড মিলে একত্র স্যান্ডউইচ হচ্ছে my mom and dad are ill, my mom and dad are ill, একত্রে
my mom and dad are ill 5 বার বলেন তাহলে মুখে স্যুট করবে না কিন্তু এটাই বের হবে my mom and dad are ill এভাবে ফ্লুয়েন্সি বাড়ানো সম্ভব নয় দ্রুত বললে ফ্লুয়েন্সি বাড়ে না আপনার এই রুলটা জানতে হবে my mom and dad are ill my mom my sis মানে কি my sister my mom my dad মানে কি my dad my room মানে কি হচ্ছে my room what the hell my room আসলে হচ্ছে my room তাহলে বলুন তো my book মানে my book right becomes my book so আমার মনে হয় আপনারা রুল নাম্বার 4টা টিপ নাম্বার 4টা বুঝতে পেরেছেন very good let's move on rule number 5 tip number 5 what is that apply music in words very very important এটা আমাদের দেশের মানুষের মধ্যে নেই কারণ বাংলায় আমরা এই মিউজিক অর্থাৎ এটাকে আমরা ইংলিশে আসলে বলি স্ট্রেস এই মিউজিকটা বোঝাতে আমি বোঝাচ্ছি আসলে স্ট্রেস এটা ফোনেটিক্স আপনারা করবেন স্ট্রেস মানে একটা জোরে বলতে একটা ওয়ার্ডকে যেমন আমরা এরকম কিন্তু বাংলায় বলি না উনি আমার মাম্মা এভাবে আমরা বলি না আমরা বলি উনি আমার মামা দেখেন কোনো একদম দুটা অক্ষর উনি আমার মামা কিন্তু বিদেশিরা বলে উনি আমার মামা সো এই যে ওরা করছে কি ইংলিশটা দিয়ে বাংলা বলার চেষ্টা করছে তো ইংরেজি বলার সময় এই যে মিউজিক এটা আনতে হবে আসলে না হলে ইংলিশের মতো হবে না কারণ বিদেশিরা যখন বাংলা বলে তখন টু মে দেখেন ওই যে টু মে দেখেন মিতে একটা ধাক্কা দিচ্ছে সে মিউজিক দিয়ে দিচ্ছে তুমি আর না বলে সে বলছে টু মে কি করো মানে করোকে সে রোতে একটা স্ট্রেস দিয়ে দিচ্ছে ধাক্কা দিয়ে দিচ্ছে টু মে কি করো ওকে কিন্তু আসলে কি হবে তুমি কি করো এটা হচ্ছে বাংলা এই জন্য আমরা বলি বাংলা দিয়ে আসলে স্পোকেন ইংলিশ শেখা হচ্ছে হারাম কারণ বাংলার সুর আলাদা ইংরেজির সুর কিন্তু আলাদা সো আপনি এই দুটা ভাষা ট্রান্সলেট করে করে যে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ায় দিস বোগাস একটু বাংলা একটু ইংলিশে গ্যাপের মধ্যে বসান হি ইজ মাই এরপরে গ্যাপের মধ্যে বসান দিস ইজ রিডিকুলাস ইন দ্যাট এভাবে ইংলিশ শেখা সম্ভব নয় সো বন্ধুরা আমরা এখন শিখবো অ্যাপ্লাই মিউজিক ইন ওয়ার্ডস কিভাবে আমরা তো দেখেন ইউনিভার্সিটি আমি এখানে এই VER এটা আমি বড় হাতের লিখেছি ক্যাপিটাল লেটার লিখেছি কারণ এটা একটা মিউজিক তৈরি হবে কিভাবে আমি একটা মিউজিক একে দেখাই ইউনি সোজা ভার্সিটি এরকম একটা শব্দ তরঙ্গ তৈরি হচ্ছে ইউনিভার্সিটি এখন আই গো টু ইউনিভার্সিটি মিউজিক হলো না ইউনিভার্সিটি আর যদি বলতাম ইউনিভার্সিটি কোনো মিউজিক নেই পরেরটা দেখেন জাপান দুটো সিলেবল রয়েছে ফ্যানটা জোরে বলছি জাপান কিন্তু বাংলাদেশের আমরা বলছি জাপান জাপান তাই খান হ্যাঁ তো ওই কোর্সের ক্ষেত্রেও জাপান তাই খান এটা হবে না আসলে হ্যাঁ জাপান এবং দেখেন অ্যাকাউন্টিং নট অ্যাকাউন্টিং আমরা কি বলি দেখেন অ্যাকাউন্টিং that's wrong it is accounting mathematics এই যে একটা মিউজিক হচ্ছে ওয়ার্ডের মধ্যে এটা এই কোর্সের ভিডিওতে ফোনেটিক্স লেসনগুলোতে ডিটেল দেওয়া আছে এটা জাস্ট দেখালাম ন্যাচারালি আপনাকে কিভাবে বলতে হবে টিপ নাম্বার 6 what is the tip apply music in sentences একটু আগে দেখেছেন ইউনিভার্সিটি একটা ওয়ার্ডের মধ্যে মিউজিক আছে এবার পুরো সেন্টেন্সের মধ্যে মিউজিক দেখব এটাকে ইংরেজিতে বলা হয় ইন্টোনেশন এটা দিয়েই আপনার ইংরেজি বিদেশিদের মতো হবে আসলে হ্যাঁ ওয়ার্ড মিউজিক সেন্টেন্স মিউজিক দুটো একত্র করে তখন আপনার ন্যাচারাল BBC CNN এর মতো স্পোকেন ইংলিশ মুখ থেকে বের হবে সো আমরা সেন্টেন্সগুলো পড়ি এখানে দেখেন এই সেন্টেন্সটার মধ্যে মেইন ওয়ার্ড কোনটা দিস ইজ মেইন ওয়ার্ড কিন্তু না এটা আসলে বাংলাদেশ মেইন ওয়ার্ড এবং এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখেন এটা কি সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে লাস্টে গিয়ে টোনটা নিচে চলে যায় কিন্তু আবার ওয়ার্ডের মধ্যে যেটা মেইন ওয়ার্ড সেটা জোরে বলতে হয় যেমন এভাবে দিস ইজ টাসল বাংলাদেশ দেখেন দিস ইজ উপরে ওঠেনি টাসল উপরে উঠেছে বাংলাদেশের এটা উঠেছে আলটিমেটলি গিয়ে ওখানে মানে আমার টোটাল লাইনের মিউজিকটা ডাউন হয়ে গেছে দিস ইজ টাসল বাংলাদেশ দেখেন দিস ইজ টাসল বাংলাদেশ নিচে চলে গেছে রাইট পরেরটা দেখুন এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কোয়েশ্চেন সেন্টেন্স রাইট দেখেন দুটো কোয়েশ্চেন লিখেছি
এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন আর এটা WS কোয়েশ্চেন। অ্যাম আই রাইট, ইয়েস নো বলতে পারেন, এই জন্য ইয়েস নো কোয়েশ্চেন। এটা WS কোয়েশ্চেন, WS দেওয়া আছে হু ইজ দেয়ার। সো আমরা এই সেন্টেন্সটা একটু মিউজিকটা কিভাবে, ইয়েস নো কোয়েশ্চেনে টোনটা উপরে উঠে যায়, যেমন এভাবে দেখেন, অ্যাম আই রাইট, অ্যাম আই রাইট, WS কোয়েশ্চেনে টোনটা নিচে নেমে যায়, হু ইজ দেয়ার, who is there, who is there, not who is there, no, who is there, who are you, what do you do, what can I do for you, what can I do for you, টোন নিচে নেমে যায়। সো এই দেখেন টোটাল সেন্টেন্সের মধ্যে একটা সুর ওঠানামা করছে। এত কিছু মেনটেন করেই কিন্তু এই কোর্সের মধ্যে সব কিছু দেওয়া আছে, সব। এই যে আপনি টোন এটার উপর আলাদা চ্যাপ্টারই আছে, এই যে 7টা টেকনিকের উপরে 7টা চ্যাপ্টার আছে এই ভিডিও কোর্সে। ইউল বি অ্যামেজড টু সি দিস। ওকে, এরপর এটা দেখেন, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই দুটো সেন্টেন্স লিখছি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে টোন নিচে নেমে যায়, go home, sit here, তার মানে ভার্বটা উপরে আর পরের অংশটা নিচে। ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হবে, go home, sit here, come here, okay, write please, write please, আর আমরা বলি কি রাইট প্লিজ, গো হোম, সিট হিয়ার, রং। আপনাকে ভার্বটা জোরে বলতে হবে, পরের অংশ নিচে নামিয়ে দিতে হবে, গো হোম, সিট হিয়ার, কল মে, আমাকে কল দিও, হ্যাঁ, কল মে, কল মে, ইয়া। 4 নম্বরে দেখেন, এটা আমরা লিখেছি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, সো এটার টোন নিচে নেমে যাবে, কিন্তু এখানে মেইন ওয়ার্ড আবার জোরে বলতে হবে, মে আল্লাহ bless you, এখানে আল্লাহ এন্ড ব্লেস দুটা মেইন ওয়ার্ড, এই দুটা ওয়ার্ডের মধ্যে আপ ডাউন করেছে, আর ওভারঅল টোনটা নিচে নেমে গেছে, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। ওকে, এটা বারবার শুনুন, বারবার বলুন। লাস্টেরটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে টোন উপরে উঠে যাবে, কারণ এটা একটা আপনি ইউ আর গেটিং সারপ্রাইজড। সো আমরা বলছি হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। প্লেজেন্ট শব্দটা একটু মেইন, একটু সামান্য উপরে উঠিয়ে দিয়েছি, সেন্টেন্সটার মূল টোনটা উপরে উঠে গেছে, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। হোয়াটার মধ্যে কিন্তু কিছু ঘটেনি, প্লেজেন্টে একটু উপরে উঠেছে, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। সো এভাবে আপনার সেন্টেন্সের মধ্যে টোন মেনটেন করতে হবে। অ্যান্ড দ্য লাস্ট টিপ ইজ, সো দিস ইজ টিপ নাম্বার 7. হোয়াট ইজ দ্যাট? প্রনাউন্স দ্য ম্যাজিক সাউন্ডস। ওকে, 3টা সাউন্ড, ম্যাজিক সাউন্ড রয়েছে, এটার উপর একটা চ্যাপ্টার রয়েছে এই কোর্সের মধ্যেই। সো সেটা কি? ফা, ঠা, খা। আমাদের ফোনেটিক্স কোর্সে এটা আসলে ডিটেল রয়েছে, তো আপনারা যারা স্পোকেন ইংলিশটা কোর্সটা কিনেছেন অবশ্যই ফোনেটিক্সটা কিনে নেন, কারণ আপনার উচ্চারণ সুন্দর করতে হলে ওই কোর্সটা আপনার লাগবে। একটা দিয়ে প্যারাসিটামল দিয়ে সব ঔষধ, সব রোগ ভালো হয়ে যাবে, আসলে এটা ঠিক না, এটা হবে না কখনো। সো আপনাদের ফোনেটিক্স অ্যান্ড এটা একত্রে লাগবে, অ্যান্ড ইউ নিড গ্রামার অ্যাজ ওয়েল, রাইট? ওকে, সো আমরা ম্যাজিক সাউন্ডগুলো ফা, ঠা, খা উচ্চারণ করুন, ফা, ফা, ঠা, ঠা, খা, খা, ফা, ফা, ঠা, ঠা, খা, খা। ওকে, সো এখানে দেখেন এই ফা, ঠা, এখানে এইটা ঠা, 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 এই যে ঠা অ্যান্ড ঠা, এখানে কয়েকটা ঠা ঠা আছে। সো আমার সাথে বলুন, Testgold, not Testagold, rather Testgold is a tiny little town. এবার দ্রুত বলুন, Testgold is a tiny little town. এটা যে আমরা আমাদের মতো বলি, Testgold is a tiny little town, শুনতে কেমন লাগছে? Testgold is a tiny little town. Repeat after me. Testgold is a tiny little town. Testgold is a tiny little town. এটা আপনার কণ্ঠে বসে যেতে হবে। সেকেন্ড দেখেন, Polly purchased pink colored pen. এটা ক না বলে খ বলবেন। সো Polly purchased pink colored pen. Polly, instead of Polly purchased pink colored pen, এটা না বলে Polly purchased a pink colored pen. Polly purchased a pink colored pen. Polly purchased pink colored pen. Polly purchased a pink colored pen. And the last one is ka bolte hobe. Can you come quietly to, is it to otai chilo, to the kid? Can you come quietly to the kid?
Can you come quietly to the kid? Can you come quietly to the kid? Okay? So এভাবে আপনার এই তিনটা ম্যাজিক সাউন্ড মেনটেন করতে হবে। I hope you got it, right? Okay. So একটা ভিডিও একটা বারবার দেখতে হবে, এটা যদি একবার আয়ত্ত হয়ে যায় আপনাদের ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। এরপর আমরা একটা ভিডিও অ্যাড করে দেব এটার সাথেই, একটা বিদেশিদের কণ্ঠে পড়া, ওখান থেকে আপনি পড়ে পড়ে শুনে শুনে বারবার আপনি আপনার মোবাইলে রেকর্ড করে আপনি নিজে প্র্যাকটিস করে দেখবেন কেমন হলো। So what should be your step? Enroll the course now. Enroll spoken and phonetics course now. Now click here, join now, or get the course, enroll now, and be a fluent speaker. That is our word to you. You are going to be a fluent speaker. So ladies and gentlemen, welcome to the course and be with us. Start your learning journey. Thanks for watching. Bye. Chapter 1. My First Sea Journey. Before I begin my story, I would like to tell you a little about myself. I was born in the year 1632, in the city of York in the north of England. My father was German, but he came to live and work in England. Soon after that, he married my mother, who was English. Her family name was Robinson. So when I was born, they called me Robinson after her. My father did well in his business, and I went to a good school. He wanted me to get a good job and live a quiet, comfortable life. But I didn't want that. I wanted adventure and an exciting life. I want to be a sailor and go to sea, I told my mother and father. They were very unhappy about this. Please don't go, my father said. You won't be happy, you know. Sailors have a difficult and dangerous life. And because I loved him, and he was unhappy, I tried to forget about the sea. But I couldn't forget. And about a year later, I saw a friend in town. His father had a ship, and my friend said to me, "We're sailing to London tomorrow. Why don't you come with us?" And so, on September the 1st, 1651, I went to Hull, and the next day we sailed for London. But a few days later, there was a strong wind. The sea was rough and dangerous, and the ship went up and down, up and down. I was very ill and very afraid. "Oh, I don't want to die," I cried. "I want to live. If I live, I'll go home and never go to sea again." The next day, the wind dropped, and the sea was quiet and beautiful again. "Well, Bob," my friend laughed, "how do you feel now? The wind wasn't too bad." "What?" I cried. "It was a terrible storm." "Oh, that wasn't a storm," my friend answered. "Just a little wind. Forget it. Come and have a drink." After a few drinks with my friend, I felt better. I forgot about the danger and decided not to go home. I didn't want my friends and family to laugh at me. I stayed in London for some time, but I still wanted to go to sea. So, when the captain of a ship asked me to go with him to Guinea in Africa, I agreed.
and so I went to sea for the second time. It was a good ship, and everything went well at first, but I was very ill again. Then, when we were near the Canary Islands, a Turkish pirate ship came after us. They were famous thieves of the sea at that time. There was a long, hard fight, but when it finished, we and the ship were prisoners. The Turkish captain and his men took us to Salih in Morocco. They wanted to sell us as slaves in the markets there. But in the end, the Turkish captain decided to keep me for himself and took me home with him. This was a sudden and terrible change in my life. I was now a slave, and this Turkish captain was my master.